বিকেল 4:30 বাজে। খানবাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। আবির গেটের সামনে বাড়ির গাড়িটি নিয়ে অপেক্ষা করছে। মূলত সে আজকে তানবীর আর বন্যাকে স্টেশনে পৌঁছে দিবে। মেঘ অনেকবার জেদ করেছে আবিরের সাথে যাওয়ার জন্য, কিন্তু আবির নিতে নারাজ। তানবীর আর বন্যা সিঁড়ি দিয়ে নামছে। ড্রয়িং রুমে তাকিয়ে দেখলো বাড়ির পুরুষরা আজকে একটু আগেই অফিস থেকে ফিরেছে। পাশে মহিলারা দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। মেঘ গাল ফুলিয়ে বসে আছে। মিম তার পাশেই দাঁড়িয়ে আছে। তানবীর এসে মেঘের পাশে দাঁড়িয়ে বলল, বুনু। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে তানবীরকে দেখেনি। বন্যা এসে মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ননদিনী, কি হয়েছে তোর? তানবীর বলল, কি হয়েছে বনু তোর? ভাইয়া কিছু বলেছে? মেঘ বলল, ভাইয়া, আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে যেতে চাই, কিন্তু তোমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে নিতে নারাজ। তানবীর হাসল, বলল, ভাইয়া তো ভালোই চায়, তুই তো জানিস। এছাড়া এই সময় বাইরে যাওয়া উচিত নয়। মেঘ বলল, ভাইয়া তুমিও? যাও যাও, তোমাদের কারোর সাথে আমার কথা নেই। বন্যা এসে বলল, বেবি, ভাইয়াকে কল দেব, একসময় বিকেলে তোকে নিয়ে ঘুরতে বের হতে। এখন প্লিজ রাগ করিস না। যাওয়ার সময় তোর রাগী চেহারা দেখে গেলে আমাদের কারোরই ভালো লাগবে না। বন্যার কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে। বন্যাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি জার্নি বেবি। উপস্থিত সবাই হাসলো। বন্যা একে একে সবাইকে বিদায় জানালো। আলী আহমেদ খান তানবীরকে ডেকে বলল, সাবধানে যাবে, বন্যার খেয়াল রাখবে। বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি। মোজাম্মেল খান বলে উঠল, সারা জীবন বন্ডামি তো অনেক করেছ, এখন অন্তত বৌমার খেয়াল রেখো। বৌমার সামান্যতম কোনো ক্ষতি হলে তোমাকে আমি আস্ত রাখবো না। দুই ভাইয়ের কথার মাঝে ইকবাল খান বলে উঠল, ভাইজান, ওদের এখন যেতে দিন প্লিজ। যাওয়ার সময় অন্তত ছেলেটাকে আর বকবেন না। তানবীর ছোট চাচ্চুকে জড়িয়ে ধরল, কানে কানে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ চাচ্চু। মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও, আমার বেবিটার খেয়াল রেখো। তানবীর হাসলো। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, আমার ভাইয়ার খেয়াল রাখিস। বন্যা বলল, যথাজ্ঞা ননদিনী। তানবীর আর বন্যা বাইরে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তানবীর ড্রাইভিং সিটের পাশে বসতে চাওয়ায় আবির ইশারা দিয়ে বলল, তানভীর, পেছনে গিয়ে বন্যার সাথে বসো। আবিরদের গাড়িটা মুহূর্তেই খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকলো। মেঘ মালিয়া খানের কাছে গিয়ে বলল, আমার কফি খেতে খুব ইচ্ছে করছে, প্লিজ আমি নিজে বানিয়ে খাই। এ কথা শুনে হালিমা খান ছুটে আসলো। কিরে মেঘ, এই সময়ে তুই কফি খেতে চাচ্ছিস কেন? নিশ্চয়ই তোর মাথা ব্যথা হচ্ছে। মেঘ পড়ল বিপদে। এখন মাকে কি করে বলবে সে যে উপন্যাস পড়ে কেঁদেছে, তাই তার মাথা ব্যথা করছে। অবশ্যই যাওয়ার আগে আবির বারবার জিজ্ঞেস করেছিল যে মাথা ব্যথা করছে কিনা, সে কফি আনবে কিনা, কিন্তু মেঘ আবিরকে তা জানায়নি। বর্তমানে আবির ব্যবসায়ের কাজে অনেক বিজি, তাই মেঘ চায় না তার সামান্য কোনো সমস্যা আবিরকে জানিয়ে টেনশনে ফেলতে। হঠাৎ মালিয়া খানের কথায় মেঘের ধ্যান ভাঙল। কিরে, আবার কি ভাবছিস? সোফায় গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। মেঘ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আদি আর মিম একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ উচ্চস্বরে দিল এক ধমক, কিরে মিম, তুইও কি ছোট হয়ে গেছিস? চকলেটটা আদিকে দে। মেঘের ধমক শুনে মিম আদিকে চকলেটটা দিয়ে দিল। আদি তো মহা খুশি। মিম একটা ভেঙচি কেটে চকলেটটা নিয়ে দিল দৌড়। মিম বলল, দেখেছ আপু, ও যে আমাকে ভেঙচি কেটেছে, এটা কেউ দেখবে না। মেঘ হাসলো। মিমকে কাছে ডেকে বসিয়ে বলল, আবির ভাইকে বলবো তোকে অনেকগুলো চকলেট আর গিফট এনে দিতে। মিম বলল, মনে থাকে যেন। মালিয়া খান কফি এনে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, শুধু কফি খেলে হবে না, ফল, ডিম, দুধ খেতে হবে। আমার নাতিপতি যেন তোর মতো কঙ্কাল না হয়। মেঘ বলল, বড় আম্মু, তুমিও কি তোমার ছেলের মতো কথা বলছো? আলী আহমেদ খান এসে বলল, কি হয়েছে মেঘ মামুনি তোর? মেঘ আলী আহমেদ খানের কাছে গিয়ে বলল, আব্বাজান, সবাই মিলে কি শুরু করেছে দেখো। কেউ আমাকে কঙ্কাল বলছে, আবার কেউ আমাকে মেডিকেলে বেচে দেবে বলছে।
মোজাম্মেল খান এসে রাজভারী কণ্ঠে বলল, কার এত বড় সাহস আমার মেয়েকে মেডিকেলে বিক্রি করে দেবে? বড় ভাবি, তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ে মোটেও কঙ্কাল না। বলেই মেঘের অগোচরে মুচকি মুচকি হাসল। হালিমা খান এসে বলল, তোমাদের আদরের মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রাত এখন 9টা বাজে। আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখল মেঘ বিছানায় ঘুমিয়ে আছে। মেঘকে এত তাড়াতাড়ি ঘুমাতে যেতে দেখে আবির মেঘের কপালে, গালে, গলায় হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। না, জ্বর নেই। আবির ফ্রেশ হয়ে এলো, এসেও দেখে মেঘ ঘুমাচ্ছে, তাই সে নিচে চলে গেল। নিচে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাই একসাথে গল্প করছে। পাশেই মিম বসে টিভি দেখছে। আদি মাঝে মাঝে মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে। সেটা নিয়ে আবার দুই ভাই বোন মারামারিও করছে। আবির সবাইকে এক নজর দেখে রান্নাঘরের দিকে গেল, কফির জন্য গরম পানি বসাতে যাবে। তখনই মালিহা খান ডেকে বলল, কিরে আবির, কখন আসলি? আর আমরা এখানে থাকতে তুই কেন কফি বানাতে যাচ্ছিস? আবির বলল, সমস্যা নাই আম্মু, তোমরা গল্প করো, আমি বানিয়ে নিতে পারবো। এই কথা শুনে মালিয়া খান আবার সকলের সাথে গল্পে মনোযোগ দিল। আবিরকে নিচে দেখে মিমার আদি কিছুটা শান্ত হয়ে গেছে। আবির তার মন মতো কফি বানাচ্ছে। কফি হাতে উপরে যাওয়ার সময় বলল, আম্মু, মেঘ কি রাতে খেয়েছে? মালিহা খান বলল, না, সন্ধ্যাবেলায় বলল ভালো লাগছে না, তাই উপরে চলে গেছে। আবির বলল, ঠিক আছে, ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দিও। আকলিমা খান বলল, আবির, তুমি উপরে যাও, আমি নিয়ে আসছি। তোমার খাবারটাও কি উপরে নিয়ে আসবো? আবির বলল, না কাকিমণি, আমি একটু পরে নিচে এসে খেয়ে নেব। বলেই আবির সিঁড়ি বেয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। মিমার আদি এতক্ষণ মনে হয় নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। আবির যাওয়ায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুজন আবার রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এ পর্যায়ে আকলিমা খান ধমকের সুরে বলল, এখনই টিভিটা অফ করে খেতে যাও। মিমার আদি দুজন দুজনকে বেঞ্চি কেটে খাবার টেবিলে গিয়ে বসলো। হালিমা খান মেঘের খাবারটা আকলিমা খানের হাতে দিয়ে বলল, উপরে দিয়ে আসো। আর এদিকে মালিয়া খান আদি আর মিমকে খেতে দিচ্ছে। খাওয়ার মধ্যেই মেঘ আর আদি আবার ঝগড়া শুরু করেছে। আকলিমা খান এক ধমক দিয়ে তারপর মেঘের রুমের দিকে চলে গেল। আকলিমা খান দরজায় একটু ঠুকঠুক করে বলল, আসবো? ভেতর থেকে আবিরের কণ্ঠ ভেসে আসলো, এসো কাকিমণি, ভিতরে এসো। আকলিমা খান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখল আবির খাটের এক পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। পাশেই মেঘ বিভোরে ঘুমাচ্ছে। আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবির, ওকে ডেকে খেয়ে নিতে বলো, না খেয়ে ঘুমাতে দিও না। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে কাকিমণি। আকলিমা খান চলে যেতেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ম্যাম, শুনতে পাচ্ছেন? মেঘ কিছুটা নড়ে চড়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে গেল। আবির মোহনীয় কণ্ঠে আবারও বলল, ম্যাম। মেঘ একটু নড়ে চড়ে সেই চিরচেনা কণ্ঠে জবাব দিল, হুম। আবিরের ডাকে মেঘের ঘুম না ভাঙায় আবির মেঘকে কোলে করে নিয়ে ব্যালকনির সোফায় নিয়ে বসালো। হঠাৎ মেঘ চোখ খুলে হতভম্ব হয়ে গেল। আবির কখন এলো? আর সোফাতেই বা সে আসলো কিভাবে? আবির শান্ত দৃষ্টিতে মেঘের হতভম্ব মুখে পানে তাকিয়ে আছে। মেয়েটা একটু পাগল। না, অনেকটাই পাগল। পাগল না হলে কেউ সোফায় বসে কিভাবে আসলো সেটা নিয়ে কি ভাবতে বসে? আবির হাসলো। হঠাৎ আবিরের হাসির মৃদু শব্দে মেঘের ধ্যানমগ্ন হলো। আবিরের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? আবির বলল, ভাবছি। মেঘ বলল, কি ভাবছেন? আবির বলল, ভাবছি তোর মতো আরেকটা বউ থাকলে আমার পাবনা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। মেঘ চোখ গুলগুল করে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব আবির ভাই? আরেকটা বউ মানে? এইসব ভেবেই মেঘের মুখশ্রী কালো আধারে ঢেকে গেল। আবির আবারও আসলো, বলল, সাধেই কি তোকে আমি তার কাটা বলি? মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির খাবার মুখের সামনে ধরে বলল, অনেক কথা হয়েছে, এবার তো খেয়ে নে। মেঘ বলল,
না, আমি কিছুই খাবো না। মেঘ ব্যালকনির বাহিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের চিবুক ধরে টেনে তার দিকে ফিরালো। কিন্তু এ কি, সামান্য ব্যাপারেই মেঘ কান্না করছে। আবির শুনছে এ সময় নাকি মেয়েদের মুড সুইং হয়। তাই কি ভাবছে এরকম, যেটার জন্য মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? আবির মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, সরি ম্যাম, প্লিজ রাগ কইরেন না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। একে কিছুটা শান্ত করার পর আবির মেঘকে খাইয়ে দেওয়া শুরু করেছে। আজকাল মেঘ কিছুই খেতে চায় না, সব কিছুতেই শুধু অনীহা দেখায়। তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আবিরকেই নিতে হয়। আবিরের এত যত্নের কারণে বাড়ির বাকি লোকেরাও একটু নিশ্চিন্তে থাকে। অবশ্য দুদিন আগেও আবির মেঘের অসুস্থতা নিয়ে কিছুই জানতো না। মেঘের খাওয়ার অনীহা দেখে আবির খাইয়ে দিত। আবির মেঘকে খাইয়ে দেওয়া শেষে বিছানায় শুয়ে দিয়ে বলল, এখানে চুপ করে শুয়ে থাকো, আমি নিচে যাচ্ছি। মেঘ আবিরের এক হাত ধরে টেনে বলল, প্লিজ তাড়াতাড়ি আসবেন, একা একা ভালো লাগছে না। আবির একটু হাসলো, বলল, ডিনার করেই চলে আসব। বলেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে যেতে যেতে তানবীরকে কল দিল। তানবীর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? তানবীর বলল, ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো। মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো, এর মাঝে খারাপ কিভাবে থাকবো? আগের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ। আবির বলল, যেতে কোনো অসুবিধা হয়নি তো? তানবীর বলল, না ভাইয়া, যে কাজে তোমার ছোঁয়া দিয়েছ সেখানে অসুবিধা হতেই পারে না ইনশাল্লাহ। আবির বলল, হয়েছে, আর চাপা মারতে হবে না, পৌঁছে কল দিয়ে জানাইস। আর শোন, তানবীর বলল, বলো ভাইয়া। আবির বলল, যে কোনো সমস্যায় আমাকে জানাতে ভুলবি না, বন্যার খেয়াল রাখবি। তানবীর বলল, ভাইয়া তুমি শুধু শুধুই টেনশন করছো, মেঘের খেয়াল রেখো, আমার বোনটা নিজেই তো এখনো বাচ্চা, ওকে কোনো কারণে রাগ দেখিও না প্লিজ। আবির বলল, আমার বউয়ের কথা চিন্তা না করে তুই তোর বউয়ের কথা চিন্তা কর। তানবীর বলল, মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আবির বলল, আমি বড় নাকি তুই বড়? তানবীর বলল, তুমি। আবির বলল, আমি বেশি জানি নাকি তুই বেশি জানোস? তানবীর বলল, তুমি। আবির বলল, তাহলে শোনেন সমন্ধি ভাই, আপনার বোন আমার জন্মগত বউ। তানবীর বলল, জন্মগত সমস্যা শুনেছি, কিন্তু বাপের জন্মগত বউ শুনিনি। আবির বলল, তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস, তোর অনেক কিছু শেখার বাকি আছে। তানবীর হাসলো। এ পর্যায়ে তানবীরের হাসির শব্দ শুনে বন্যার ঘুম ভেঙে গেল। বন্যা একটু আগেই ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তানবীরের হাসির শব্দ শুনে সে তাড়াহুড়ো করে উঠে বসলো। বলল, কি হয়েছে? বাড়ি থেকে কল দিয়েছে? সব ঠিকঠাক আছে তো? বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠা এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানবীর তো অবাক প্রায়। সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো? পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে কে কল দিয়েছে? মেঘ আর বাড়ির লোক সবাই ভালো আছে তো? তানবীর মিটিমিটি হাসলো, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। বন্যা বলল, কেন, কি হয়েছে আপনার? তানবীর একটু ফিসফিসিয়ে বলল, 1 মিনিট, ভাইয়া লাইনে আছে। বন্যা জিভে কামড় বসিয়ে বলল, ছি ছি, আবির ভাইয়া কলে আছে? কে জানে কত কথা শুনতে পেরেছে। তানবীর বলল, হ্যালো ভাইয়া। আবির বলল, থাক, আর কিছু বলতে হবে না, ছোট বোনের জামাই হয়ে সম্বন্ধী হানিমুনের কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। বাই, হ্যাপি জার্নি। তানবীর বলল, বাই। বন্যা বলল, আপনি রাগী ভিলেন ছিলেন জানতাম, কিন্তু ঠোঁটকাটা কবে হয়েছেন? তানবীরের সহজ স্বীকারোক্তি, তোমাকে ভালোবাসার পর থেকে। বন্যা বলল, উফ, আপনাকে নিয়ে আর পারি না। আবির ভাইয়ের সামনে আমাকে লজ্জা না দিলে আপনার চলছিল না, তাই না? তানবীর বলল, কেন, কি এমন বলেছি? বন্যা বলল, ভাইয়া ফোনের লাইনে আছে জেনেও আপনি কেন আমাকে বললেন আপনি ঠিক নেই? তানবীর বলল, ভুল কি বলেছি? এত সুন্দর ট্রেনের জানালা দিয়ে সনসন বাতাস আসছে ভেতরে, ট্রেনের কামরায় আমি আর তুমি বসে হানিমুনে যাচ্ছি। উফ,
হাউ রোমান্টিক, ভাবতেই ভালো লাগে। কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশা মারছি। তানবীরের এমন পাগলামো মাখার কথা শুনে অন্যদিকে তাকিয়ে বন্যা মিটিমিটি হাসছে। মনে মনে ভাবছে, এই মানুষটাকে আমি ছোটবেলা থেকে চিনি। সব সময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতে পারিনি এই রাগী বদমেজাজি মানুষটার ভেতরে এত ছোট বাচ্চা সুলভ মন আছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল। তানবীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়া করে খাচ্ছে। হালিমা খান বলল, কিরে আবির, তানবীরের সাথে কথা হয়েছিল? আবির বলল, হ্যাঁ জি মামনি, কথা হয়েছে। ওরা ট্রেনে আছে বলছে, পৌঁছে জানাবে। মালিয়া খান বলল, কিরে সব কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস? আবির বলল, আম্মু তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই কিছুটা মুচকি মুচকি হাসলো। তাতে আবিরের কিছুই আসে যায় না। বিয়ের আগে মেঘকে কিছুটা দূরে সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কিছুতেই কোনো কৃপণতা করেনি আবির। তার মতে এই এক আবিরের জীবন এক মেঘেতেই সীমাবদ্ধ। আবির খাওয়া শেষ করে উপরে চলে গেল। হালিমা খান মালিহা খানকে বলল, আপা, মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চিত থাকতাম না। তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে, হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না। নিজের মেয়েকে সুখে দেখার চেয়ে বেশি আর মায়ের কী বা চাওয়ার থাকে। মালিহা খান বলল, তুই নিশ্চিন্তে থাক, আমার আবির মেঘের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। আকলিমা খান বলল, ওদের দুটোকে দেখলেই মনটা জুড়িয়ে যায়। আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। আবির রুমে ঢুকলো, দেখলো মেঘ এখনও ঘুমায়নি। সামনে গিয়ে বসলো, বলল, ঘুমাওনি এখনও? মেঘ বলল, ঘুম আসছে না। আবির বলল, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ বলল, আহিয়ার আব্বু। আবির সেই চিরচেনা কণ্ঠে জবাব দিল, হুম। মেঘ ব্যালকনির দিকে আঙ্গুলে ইশারা করে বলল, বাহিরে তাকিয়ে দেখুন, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। চলুন আমরা ছাদে যাই। আবির বলল, এত রাতে ছাদে যাওয়া যাবে না, অন্য কিছু বলো। মেঘ বলল, চলুন না প্লিজ। আবির বলল, মেঘ জেদ করো না প্লিজ, তুমি কি ভুলে গেছো তুমি অসুস্থ? এত রাতে ছাদে গেলে তেনারা আমাদের ঘাড় মটকে দেবে জানো। মেঘ একটু ভয়ে ভয়ে বলল, সত্যি বলছেন? আপনি আমাকে বলছিলেন তেনারা বলতে কেউ নেই। আবির বলল, এসব বাদ দাও, চলো আমরা ব্যালকনিতে যাই। ব্যালকনির দিকে আমরা আকাশের জ্যোৎস্না উপভোগ করব। মেঘ বলল, চলুন। আবির আর মেঘ ব্যালকনির সোফাতে গিয়ে বসলো। চাঁদের আলোতে আবিরের মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে। আবিরের চোখ যেন মেঘের সারা মুখেই বিচরণ করছে। এই কয়েকটা দিনে মেয়েটার মুখের লাবণ্য অনেকটাই কমে এসেছে। মুখে কয়েকটা ব্রণ উঠেছে। মুখটা মনে হয় রক্তশূন্য হয়ে উঠেছে। আমি অক্লান্ত চোখে তাকিয়ে আছি। মেঘ বলল, এভাবে কি দেখছেন? আবির বলল, আমার আহিয়ার আম্মুকে। আচ্ছা মেঘ, আমাদের আহিয়া এখন কি করছে? মেঘ আবিরের এসব বাচ্চামুখ প্রশ্ন শুনে কিছুটা হাসলো। বলল, আহিয়া আপনাকে বলছে, পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য। আবির হু হু করে হাসলো, বলল, কই, আমি তো শুনতে পাচ্ছি না। মেঘ বলল, আমি তো পাচ্ছি। আবির বলল, আমিও শুনতে চাই। মেঘ ফিস ফিস করে আবিরকে বলল, কাছে আসুন। আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসলো। মেঘ আবিরের ডান হাতটা তার পেটে স্পর্শ করিয়ে বলল, আপনি কি অনুভব করতে পারছেন আমার বাবুর হৃদস্পন্দন? আবির মাথাটা কিছুটা ঝুঁকে মেঘের পেটে কান দিয়ে ফিস ফিস করে বলল, তুমি এখন কোনো কথা বলবে না, এখন আমার বাপ মেয়ের কথা হবে। মেঘ আবিরের পাগলামো দেখে হাসলো। আবির পেটে কান পেতে বলছে, আমার ছোট পরি কি পাপার কথা শুনতে পাচ্ছে? পাপা তোমায় খুব মিস করে, তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। কথা দিচ্ছি পাপা তোমায় কাঁধে নিয়ে সারা বাড়ি ঘোরাবো, আইসক্রিম কিনে দেব, চকলেট কিনে দেব। তোমার মাম্মাকে আর কষ্ট দিও না, তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। মেঘ আবিরের কথা শুনে মুচকি মুচকি হাসছে। মেঘ বলল,
তো আপনার ছোট্ট পরী কী বলল? আবির বলল, আমার আহিয়া পরী আমাকে বলেছে সে শীঘ্রই আমার কাছে চলে আসছে। মেঘ আবিরের বুকে মাথা রাখলো, বলল, আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য। জীবনের সকল পূর্ণতার মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হলো আমার স্বামী সাজ্জাদ খান আবির। আবির হাসলো, বলল, আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি। তোমাকে না পেলে কি হতো বা কি করতাম তা আমি জানি না। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। কারণ তুমিহীনা এই আবিরের জীবন মূল্যহীন। অন্যদিকে ট্রেন চলছে। একজোড়া কপোতকপোতি ডুবে আছে দুজনের চোখের মায়ায়। চোখের তৃষ্ণা যেন ফুরাচ্ছেই না। মনে হচ্ছে সারা রাত দেখলেও এ তৃষ্ণা মিটবে না। হঠাৎ বন্যার চোখ নামিয়ে নিল। তানবীর ট্রেনের বাহিরের দৃশ্য তাকিয়ে একটু হাসলো। মনে মনে বলল, মেয়েটা বড্ড বেশি লাজুক। আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙাতে আর কি কি করা লাগে। বন্যা মনে মনে ভাবছে, বেহাইয়া নির্লজ্জ পুরুষ কোথাকার, সর্বক্ষণ প্রস্তুত থাকে কখন কিভাবে কতবার আমাকে লজ্জা দেওয়া যায়। হঠাৎ তানবীর বন্যার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গুজল। বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তানবীর আরেকটু কাছে এগিয়ে এসে বন্যাকে নিজের দিকে ফেরালো, বলল, বন্যা ফুল, তুমি কি আমায় আগের মতো ভয় পাচ্ছ? বন্যা বলল, কই না তো। তানবীর বলল, তাহলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? অন্যদিকে ফিরিয়ে আছো কেন? আমাকে তোমার কি ভালো লাগে না? বন্যা তানবীরের ঠোঁটে আঙ্গুল দিয়ে কথা আটকে বলল, এসব কি বলছেন? আমি আপনাকে ভীষণভাবে ভালোবাসি, অনেক ভালোবেসে বিয়ে করেছি। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তানবীর বলল, তাহলে? বন্যা বললে, তাহলে কিছু না বলেই বন্যা মাথাটা নিচু করে বসে আছে। তানবীর এক হাত দিয়ে বন্যার থুতুনি ছুঁয়ে মুখটাকে উঁচু করে বলল, বন্যা, আমি জানি আমি একটু রাগী, বদমেজাজি। রাগ হলে ভালো মন্দ মাথায় থাকে না, কিন্তু আমার এত বাজে স্বভাবের মাঝেও একটি চিরন্তন সত্য কথা হলো, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। গত কয়েকটা বছর নিজের ভেতর অসহনীয় যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে। আমি জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইয়াকে ছাড়া আর কাউকে কিছু বলতে পারিনি। যখন তোমার কথা খুব মনে পড়তো তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে, তোমার গলিতে তোমাকে এক নজর দেখার জন্য। অপেক্ষায় থাকতাম তোমার চেহারাটা একটু দেখার জন্য। বহুবার মুখলেস দাদার প্রশ্নের সম্মুখীন হয়েছি, তবুও তোমার চেহারাটা একটা নজর দেখার জন্য ছুটে চলে যেতাম সেখানে। মাথার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির কারোর কাছে হয়তো ধরা পড়ে যাব, কিন্তু মন মানতো না। ছুটে যেতাম তোমার গলিতে যদি তোমার একটু দেখা পাই। মাঝের মধ্যে সৌভাগ্যবশত তোমার দেখা পেয়ে যেতাম। বন্যা নির্বাক অবাক দৃষ্টিতে তানবীরের মুখের পানে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তানবীরকে দেখতে অনেক মোহনীয় লাগছে। ট্রেনের ঝনঝন শব্দ, জানালা দিয়ে আসা মৃদু মৃদু বাতাস, চাঁদের জ্যোৎস্নার আলো পরিবেশটাকে আরও মধুর করে তুলেছে। বন্যা বলল, আপনি কি আমায় অনেক আগে থেকেই ভালোবাসেন? তানবীর চুপ করে রইল। বন্যা আবারও জিজ্ঞেস করল, কত বছর থেকে আমাকে ভালোবাসেন? তানবীর বলল, প্রায় 4 বছর হলো। বন্যা অবাক হয়ে বলল, তার মানে 4 বছর যাবৎ আপনি আমায় নজরে নজরে রেখেছেন? তানবীরের সহজ স্বীকারোক্তি, শুধু আমি না, তোমার আশেপাশে আরও অনেকেই আছে যাদেরকে বলা আছে তোমার উপরে নজর রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কোন ছেলের সাথে মিশছো কি না, তারা সব কিছু আমাকে বলতো। এবার বন্যা একটু রাগ করলো, বলল, অন্য ছেলেরা আমার দিকে নজর রাখতো? তানবীর বলল, প্লিজ রাগ করো না, ওরা কেউ তোমার দিকে খারাপ নজর দিত না, জাস্ট তোমার খেয়াল রাখতো ভাইয়ের হবু বউ হিসেবে। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে তাকে আমি পিটিয়ে আধামরা করে ছাড়বো, যেমনটা তামিমকে করেছিলাম। এবারের কথাটা তানবীর একটু আস্তে আস্তে বলল। বন্যা বলল, তার মানে তামিমের ওপর আপনার আগে থেকেই খুব জেদ জমা ছিল? বন্যা বলল, তার মানে তামিমের উপর আপনার আগে থেকেই খুব জেদ জমা ছিল, আর সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন আবির ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন, তাই তো? তানবীর বলল, হ্যাঁ। বন্যা ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
কি হিংসুটে ছেলে রে বাবা। তানবীর হাসলো, বলল, তুমি আমার, একান্তই আমার। যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি তুলে নেব। ভুলে যেও না, রাজনীতি ছেড়েছি, কিন্তু মারপিট করা আমার রক্তে এখনও রয়ে গেছে। বন্যা বলল, আমি কি শুধু শুধুই আপনাকে ভিলেনের সাথে তুলনা করি? আপনি তো ভিলেনই, হিংসুটে ভিলেন। অন্যদিকে মেঘ আবিরের কোলে মাথা রেখে ব্যালকনির সোফাতে শুয়ে আছে। তার নজর ওই আকাশের পানে, কিন্তু আবিরের নজর কাদম্বিনীর মুখে, চোখে, ঠোঁটে। আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল। আবির মেঘকে কোলে করে তুলে বিছানায় শুইয়ে দিল। কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে। হালিমা খানের ফোনে তানবীর কল দিয়েছে। একে একে সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির তিন কর্তা আর আবির কোন সকালেই অফিসে চলে গেছে। মেঘ এইমাত্র নিচে নেমে এসেছে। বলল, আম্মু, কে কল দিয়েছে? ভাইয়া? হালিমা খান বলল, হ্যাঁ, নে কথা বল। মেঘ ফোন হাতে নিয়ে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? তানবীর বলল, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? মেঘ বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। ভাইয়া, বন্যা বেবি কোথায়? তানবীর বলল, এই তো কাছেই আছে, নে কথা বল। বন্যা বলল, হ্যালো ননদিনী। মেঘ বলল, কেমন আছো ভাবি আমার? বন্যা বলল, ভালো আছি, তুই কেমন আছিস রে? মেঘ বলল, আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তোরা কখন পৌঁছেছিস? বন্যা বলল, আমরা প্রায় মাঝরাতেই পৌঁছে গেছি, কিন্তু এত রাত হওয়ায় আমি কল দিয়ে বাড়িতে কাউকে জানাইনি, সকালে কল দিলাম। বন্যা আর মেঘের কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো। বলল, মেঘ আপু, ফোনটা আমাকে দাও না প্লিজ, আমিও বন্যা ভাবির সাথে কথা বলবো। বন্যা ফোনের ওপার থেকে ওদের চিল্লাচিল্লি শুনে বলল, মিম কি করে? মেঘ বলল, মহারানীর আজকে কলেজ নেই, মাত্র ঘুম থেকে উঠল। বন্যা বলল, মিমের কাছে দে ফোনটা। মিম বলল, হ্যালো বৌমণি, কেমন আছো? বন্যা বলল, ভালো আছি কুটনি ননদ, তুমি কেমন আছো? মিম বলল, আমিও ভালো আছি। শোনো বৌমণি। বন্যা বলল, বলেন মহারানী। বান্দরবানের সুন্দর সুন্দর স্পটের ভিডিও করে আনবে, সেই ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। পাশ থেকে তানবীর বলে উঠল, ওরে পাকা মেয়ে, একবার বাড়ি ফিরি, তারপর মজা বুঝাবো। আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, হ্যালো বৌমণি। বন্যা বলল, হ্যাঁ বলো ছোট দেবর। আদি বলল, তুমি মিম আপুর কথা ছাড়ো, ওর কোনো কথাই তুমি শুনবে না। বন্যা বলল, ও তাই বুঝি, তাহলে কার কথা শুনবো? আদি বলল, আমি আছি না, তোমার ছোট বর, আমার কথা শুনবে। বন্যার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে এই পাকা ছেলে? পাশে তানবীর চিৎকার দিয়ে বলে উঠল, কিরে আদি, শেষ পর্যন্ত কেঁদে কেটে আমার বউটাকে নিয়ে যাবি? বন্যা মৃদু মৃদু হাসছে আর বলছে, হিংসুটে বর আমার। আদি বলল, ভাইয়া নিয়ে যাচ্ছি না তো, ভাগ করছি, তুমি বড় বর আর আমি ছোট বর। পাশ থেকে মেঘ আদির কান টেনে ধরল, বলল, আজকাল বড্ড পেকেছেন তাই না? অপেক্ষা করেন, আবির ভাই বাড়িতে ফিরুক, তাকে জানাতে হবে। আবির ভাইয়ের নামটা শুনলেই আদি সব সময় ছুটে পালায়, এখনো আবির ভাইয়ের নাম শুনে ছুটে পালালো। সবাই আদির কাণ্ড দেখে হাসছে। মিম গিয়ে সোফায় বসলো মেঘের পাশে। মিম টিভিও দেখছে, আবার গুনগুন করে গানও গাইছে। মেঘ কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে আছে, সেদিকে মিমের কোনো খেয়াল নেই। মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি খুশি খুশি থাকে। মেঘ বলল, কিরে তোর কি খবর? মিম বলল, কিসের খবর, কয়টার খবর? মেঘ বলল, তোকে দেখে মনে হচ্ছে ডাল মে জারুর কুচ কালা হে। মেঘ চোখ দুটো ছোট ছোট করে বলল, কাহিনী কি? মিম বলল, আপু তুমি যে কি বলো না, আজকাল কি হাসাও যাবে না? মিম বসা থেকে উঠতে উঠতে বলল, ধুর, আজকাল এই বাড়িতে হাসলেও সমস্যা। মেঘ অবাক কণ্ঠে তাকিয়ে বলল, এর আবার কি হলো? অন্যদিকে রাকিব আবিরকে কল করলো, বলল, কিরে আবির, শুনলাম কাল থেকে নাকি তাড়াতাড়ি বাড়ি ফিরছিস, বাসায় গিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? আবির বলল, না রে, তেমন কিছু না,
গতকাল তানবীর আর বন্যা হানিমুনে গিয়েছে। ওদের বিকেলে স্টেশনে দিতে গিয়েছিলাম। তাছাড়া ম্যাগের শরীরটাও গতকাল ভালো ছিল না। রাকিব বলল, ম্যাগ এখন কেমন আছে? আবির বলল, হ্যাঁ এখন ভালো আছে। তোর কথা বল, তোকে তো বলেছিলাম গত সপ্তাহে অফিসে না আসতে, 4 দিন পরেই চলে আসলি যে? একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো। রাকিব বলল, জানি, কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে। এই কয়েকদিনে আমি ভাবলাম তার উপরে চাপ না নিয়ে অফিসে চলে আসি। আবির বলল, প্রয়োজন ছিল না। এই সময় রিয়ার পাশে থাকা তোর খুব বেশি জরুরি এবং থাকাটা খুবই দরকার। রিয়ার বেবি কেমন আছে? রাকিব বলল, ভালো আছে। ম্যাগের কথাটা শোনার পর থেকে বারবার ম্যাগের কথাই জিজ্ঞেস করেছিল। জান্নাত তো বলল কয়েকদিনের মধ্যে ম্যাগকে দেখতে যাবে। আবির বলল, যেতে বলিস জান্নাতকে। ভেবেছিলাম ম্যাগকে নিয়ে তোদের বাড়িতে যাব রিয়ার বেবিকে দেখতে, কিন্তু আম্মু আর মামুনি বলল বাবুর 1 মাস না হওয়া পর্যন্ত ম্যাগ সেখানে যেতে পারবে না। রাকিব বলল, সমস্যা নাই, 1 মাস পরে আসিস।